সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটির ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা ডিজিটাল ডিভাইস হিসেবে কাউন্টার নিয়ে আলোচনা করব। কাউন্টারের আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় হবে জনসন কাউন্টার। তোমরা শিখনফল দেখতেছ, বুলিয়ান এলজেব্রার সাথে সম্পর্কিত ডিজিটাল ডিভাইস হিসেবে কাউন্টারের কর্মপদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। গত তারিখে আমরা আলোচনা করেছিলাম রিং কাউন্টার সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব জনসন কাউন্টার সম্পর্কে। এই জনসন কাউন্টারের আরো দুটো নাম আছে, সেই দুটো নামও তোমাদের মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি। টুইস্টেড রিং কাউন্টার, আবার এটাকে বলা যায় সুইচ টেল রিং কাউন্টার। তাহলে এই কাউন্টারটাকে জনসন কাউন্টার, টুইস্টেড রিং কাউন্টার, সুইচ টেল রিং কাউন্টার নামেও অভিহিত করা হয়। রিং কাউন্টারের সাথে জনসন কাউন্টারের তফাৎটা কোথায়, এইটুকু যদি তোমরা জানতে পারো তাহলে জনসন কাউন্টার সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তোমরা রিং কাউন্টারটা ভালোভাবে বুঝতে হবে, আর রিং কাউন্টারটা বুঝতে গিয়ে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে আমাদের এলএসবি হিসেবে সর্বশেষ কাউন্টারের আউটপুট Q0 বা Q0টা এসে এমএসবি বা সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে যুক্ত হয়। এটুকু তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ। আর জনসন কাউন্টারে এলএসবি বা সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট Q0 বা Q0 নয়, হ্যাঁ, Q0 বার বা কিউজ কমপ্লিমেন্ট টা এসে এমএসবি হিসেবে Q3 এর ইনপুটের সাথে যুক্ত হয়। এটা হলো গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা জনসন কাউন্টারের সার্কিটটা অঙ্কন করি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আর তোমরা যদি এই বিষয়গুলো
এখন বুঝার ব্যাপারে একটু মনোযোগী হও, তাহলে তোমাদের এটা নিয়ে আর সময় দিতে হবে না। পরীক্ষার সময়ও তোমরা আর কোনো দুশ্চিন্তা বা বিব্রতকর অবস্থায় পড়ার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আমি বরাবরের মতোই তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি বিশ্বাস করি তোমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে। আমি সার্কিটটা অঙ্কন করে নিচ্ছি।
আমরা এখানে জনসন কাউন্টারের সার্কিটটা অঙ্কন করলাম ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে। 60টা ডি ফ্লিপ ফ্লপ এক্ষেত্রে আমরা ব্যবহার করব। 60টা ডি ফ্লিপ ফ্লপ হলো D0, D1, D2, D3। এগুলোর আউটপুট হলো এক্ষেত্রে Q0 বা Q0, Q1, Q2, Q3। এক্ষেত্রে এই সাইডটা হলো ডি ফ্লিপ ফ্লপ। সাইডটাই সিনক্রোনাস কাউন্টার হিসেবে কমন ক্লক পালসের সাথে জড়িত। দেখো যে একই ক্লক পালসের সাথে যুক্ত আছে সিনক্রোনাস হিসেবে। এগুলো হলো ক্লক পালস সিপি 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 সিপি। আর এই সাইডটা হলো আমাদের ডিসপ্লে বোর্ড। বোঝার সুবিধার্থে এটা আমি লিখলাম, পরীক্ষার খাতার জন্য না, জাস্ট বোঝানোর জন্য। তো এই ক্ষেত্রে আমরা রিং কাউন্টারের সাথে যদি তুলনা করি তাহলে তোমরা দেখবে রিং কাউন্টারে এক্ষেত্রে আউটপুট Q0টা এসে এখানে D3 ইনপুটের যুক্ত হয়েছে রিং কাউন্টারে। কিন্তু জনসন কাউন্টারে দেখো Q0 থেকে নয়, Q0 কমপ্লিমেন্ট, বা বার, এখান থেকে কানেকশনটা গেছে, এখান থেকে কানেকশনটা বের হয়ে এটার সাথে যুক্ত হয়েছে। এটা হলো রিং কাউন্টারের সাথে জনসন কাউন্টারের একটা গুরুত্বপূর্ণ তফাৎ। আচ্ছা, আমি রিং কাউন্টার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে নাম্বার অফ স্টেটস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজড। এই কথাটা আমি বলছিলাম রিং কাউন্টার সম্পর্কে আলোচনা করতে। আমাদের এখানে কয়টা লাইন হবে রিং কাউন্টারে? যতটা ফ্লিপ ফ্লপ আমরা ব্যবহার করি ঠিক ততটা লাইনে আসবে। কিন্তু জনসন কাউন্টারে কেমন হয় এটা একটু তোমাদের খেয়াল করতে হবে। জনসন কাউন্টারে একটু পার্থক্য আছে এক্ষেত্রে, যে নাম্বার অফ স্টেটস ইজ ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজড। আবার বলছি, ইন জনসন কাউন্টার নাম্বার অফ স্টেটস ইজ ইকুয়াল টু 2 ইন্টু বা 2 মাল্টিপ্লিকেশন নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজড। যতগুলো ফ্লিপ ফ্লপ ব্যবহার করব তার দ্বিগুণ হবে স্টেট সংখ্যাটা। এটা হলো একটা পার্থক্য রিং কাউন্টারের সাথে জনসন কাউন্টারের। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল করো সার্কিটে, যে আমরা রিং কাউন্টার সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখিয়েছি এই ফ্লিপ ফ্লপটা প্রিসেট হিসেবে ব্যবহৃত হয়েছে, বাকি ফ্লিপ ফ্লপ গুলো বা বাকি 3টা ফ্লিপ ফ্লপ ক্লিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু জনসন কাউন্টারে কোনো প্রিসেট ব্যবহার করা হয় না। এই ক্ষেত্রে সবগুলো ফ্লিপ ফ্লপে ক্লিয়ার ফ্লিপ ফ্লপ হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমি একটু আগেও বা শুরুতে যেটা বলছিলাম যে রিং কাউন্টারে এই আউটপুট Q0টা, এই Q0 এখান থেকে এসে
ইন রিং কাউন্টার, এখান থেকে এটা এসে তারপর এটার সাথে যুক্ত হওয়ার কথা রিং কাউন্টারের ক্ষেত্রে। কিন্তু আমাদের জনসন কাউন্টারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে Q0 আউটপুট থেকে নয়, হ্যাঁ, Q0 বা কিউ নট বার, হ্যাঁ, বা কমপ্লিমেন্ট অফ Q0, এখান থেকে যে আউটপুটটা বের হয়ে তারপরে D3 ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে যুক্ত হচ্ছে, যেটা আমি শুরুতে পার্থক্য সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম। তাহলে রিং কাউন্টারের সাথে জনসন কাউন্টারের এর পার্থক্যটা কোন জায়গায়, এটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের আর জনসন কাউন্টার নিয়ে সমস্যা পড়তে হবে না। তোমরা এই কথাগুলো যদি মনে রাখো, তাহলে তোমাদের এমসিকিউ হিসেবে বা সিকিউ হিসেবে যে প্রশ্ন আসুক না কেন, তোমাদের আনসার করতে সমস্যা হবে না। এগুলো হলো খুঁটিনাটি বিষয়। এক্ষেত্রে তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করো, এই যে ক্লক পালস সিনক্রোনাস কাউন্টার হিসেবে এখানে সেম ক্লক পালস, হ্যাঁ, ব্যবহৃত হচ্ছে, যেগুলো ক্লক কানেকশন। এই ক্ষেত্রে ট্রানজিশনটা কি দেখো, পজিটিভ ট্রানজিশন এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এই জন্য এটাকে আমি আপ এর দেখিয়েছি। আর এক্ষেত্রে শুরুতে অবস্থানটা কি ফ্লিপ ফ্লপ গুলোর, শুরুতে আমরা ধরে নিচ্ছি সাইডটাই 0 0 0 0 অবস্থানে আছে। তো এখন আমরা সিকোয়েন্স টেবিলটা কেমন হয় সেটা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে। সিকোয়েন্স টেবিল বা স্টেট টেবিল, সিকোয়েন্স টেবিলে এক্ষেত্রে আমার আউটপুট হলো 4টা, হ্যাঁ, 4টা আউটপুট কি কি, Q0, Q1, Q2, Q3। তোমাদের দেখতে বা শুনতে যদি অসুবিধা হয়, তোমরা অবশ্যই বলবে।
এখন তোমরা লক্ষ্য করো এই ক্ষেত্রে সাইডটাই 0000 অবস্থানে আছে। সাইডটাই এই অবস্থানে আছে। যখন প্রথমবার ক্লক প্রেস করা হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আর একটা ঘর বাড়াইতে হবে, অষ্টম। প্রথমবার সবগুলো ফ্লিপ ফ্লপ এই 0000 অবস্থানে আছে। আমরা যখন প্রথমবার ক্লকটা প্রেস করব কেমন হবে? আছে এটা 0 অবস্থানে। আমি যখন প্রথমবার ক্লক প্রেস করব তখন আউটপুট থেকে অর্থাৎ Q0 বার থেকে এখানে আছে 0, হ্যাঁ, তাহলে এই আউটপুটটা গিয়ে যুক্ত হবে এর সাথে। এখানে Q0 তে আউটপুট হিসেবে আছে 0। 0 যদি থাকে তাহলে Q0 যদি 0 হয়, Q0 বার তো আর 0 হবে না, এটা তো কমপ্লিমেন্টটা হবে। তাহলে কমপ্লিমেন্ট হবে কি 1, এক্ষেত্রে হয়ে যাবে 1। এই 1টা এক্ষেত্রে গিয়ে শেষ পর্যন্ত এখানে D3 ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসবে আফটার ফার্স্ট ক্লক পালস। আসার পরে তখন দেখা যাবে কি যে এই 1 চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা এখানে, এইভাবে এক ঘর করে ডান দিকে সরে আসবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যখন আমি প্রথমবার ক্লক প্রেস করব, করার প্রেক্ষিতে যে এখানে এই 1 চলে আসবে প্রথম ঘরে, এই 0টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে, এই 0টা এক ঘর ডানে। আর এই যে 0টা এটা কোথায় গেল? এটা তো এই যে Q0 কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটা এক্ষেত্রে যে 1 হয়ে এদিকে চলে আসছে, মানে এক ঘর ডানে সরে আসছে প্রথম ক্লক প্রেস করার পর, প্রথমবার ক্লক প্রেস করার পর। এরপরে যখন দ্বিতীয়বার যখন আমি ক্লকটা প্রেস করব তখন কি হবে? তখন এখানে আছে কি 0, হ্যাঁ, তো 0 এর এখানে কমপ্লিমেন্ট কি 1, তাহলে এখানে এটা 1 হিসেবে, এখানে 1 হিসেবে ইনপুট হিসেবে আসবে, এসে ডি ফ্লিপ ফ্লপ এখানে আবার এটা 1 হিসেবে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড হবে। তোমরা দেখতেছো যে এখানে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে যুক্ত হচ্ছে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে আমাদের এই 1টা চলে আসবে এই ঘরে, আর এখানে কি বসবে? যে এখানে ছিল 0, হ্যাঁ, 1, এই এক ঘর করে ডান দিকে আসবে, এখানে হয়ে যাবে 1, হ্যাঁ, 1 হওয়ার পরে তারপরে এই 0টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে। দ্বিতীয়বার ক্লক প্রেস করার পর তৃতীয়বার যখন আমি ক্লক প্রেস করব একই নিয়মে এখানে ক্রমান্বয়ে ডান দিকে সরে আসবে। ডান দিকে এসে যদি 0 থাকে কমপ্লিমেন্ট হয়ে যাবে 1, হ্যাঁ, 1 হয়ে প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যুক্ত হবে। তাহলে এখানে আছে কি 0, আমার এই দুটোর কাজ শেষ। 0টা এখানে কি হবে 1, তাহলে এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এই 0টা চলে আসবে এখানে।
এই জিরোটা এখানে আসবে যে এটা এখানে 1 হিসেবে বসবে, 0 হিসেবে বসবে। হ্যাঁ, দেখো যে এই 1টা আসলো এখানে, এই 1টা এখানে, এই জিরোটা এখানে। এটুকু পর্যন্ত তোমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলো আমাকে। এটা হলো তৃতীয়বার ক্লক ফ্রেশের রেজাল্ট। চতুর্থবার যখন আমি ক্লক ফ্রেশ করব, কি হয় দেখো, এই জিরোটা ডান দিকে সরে আসবে, জিরোর কমপ্লিমেন্ট হবে 1, 1 এটা এখানে এসে চলে আসবে। তারপর এই 1টা আসবে এখানে, এই 1টা আসবে এখানে, তারপরে এই 1টা আসবে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থবার যখন আমি ক্লক ফ্রেশ করব, আমার সিকোয়েন্স টেবিলের 4টাতে থাকতেছে কি 1 1 1 1। এখন দেখো পঞ্চমবার, হ্যাঁ, যখন আমি ক্লকটা ফ্রেশ করব তখন কি হয়? চতুর্থবার যখন আমি ক্লকটা ফ্রেশ করলাম তখন কি হলো, এখানে দেখো 1 1 1 1 হলো, এই যে 1 1 1 1। হ্যাঁ, কিন্তু যখন আমি হ্যাঁ, পঞ্চমবার যখন আমি ক্লকটা ফ্রেশ করব তখন কি হয় দেখো, ফোর্থ স্টেজে আমি 4টায় পাচ্ছি 1 1 1 1। পঞ্চমবার যখন আমি ক্লকটা ফ্রেশ করতে যাব, এখানে আছে আমার 1 যুক্ত হলো কিসের সাথে? কমপ্লিমেন্টের সাথে। তাহলে 1 থাকলে এখানে 1 তো বসবে না, এখানে 0 বসবে। হ্যাঁ, আছে 1, তাহলে এটার কমপ্লিমেন্টটা তাহলে হবে কি এখানে 0, এখানে চলে আসবে এটা 0 হয়ে। এই 1টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে। ষষ্ঠবার যখন আমি ক্লকটা ফ্রেশ করব তখনও যে এই 1টা এখানে আসলো, এই 1টা এখানে আসলে 1's কমপ্লিমেন্ট 0 হবে। তো 0টা এখানে বসবে, এই 0টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে। এরপরে সপ্তমবার যখন আমি ক্লক ফ্রেশ করব তখন এই 1টা এখানে আসবে। তো 1 এখানে মানে 1's কমপ্লিমেন্ট হবে কি 0, 0টা এখানে আসবে, এখানে এসে তখন এইটা এখানে বসলো। এই 1টা চলে আসবে এখানে, এই 0, এই 0টা চলে আসবে এখানে, এই 0টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে। অর্থাৎ এক ঘর করে ডান দিকে সরে আসছে। এরপরে অষ্টমবার যখন আমি ক্লক ফ্রেশ করব, ক্লক ফ্রেশ করার প্রেক্ষিতে তখন এই 1টা এখানে চলে আসবে, 1 এর কমপ্লিমেন্ট হবে কি 0, তাহলে এই 0টা এই 0 চলে আসবে এখানে, এই 0 চলে আসবে এখানে, এই 0 চলে আসবে এখানে। এখন তোমরা লক্ষ্য করো যে আমি প্রথম যে অবস্থান থেকে শুরু করেছিলাম আবার সেই অবস্থানে পৌঁছে গেছি। মাঝখানে আমার কয়টা স্টেট হইলো? হ্যাঁ, এটা বাদ দিলে 1 to 8, 8টা স্টেপ আমাদেরকে পেরিয়ে আসতে হচ্ছে। 8টা স্টেপ পেরিয়ে আসলে আমরা পূর্বের অবস্থানে ফিরে আসছি। তাহলে এক্ষেত্রে আমার ফ্লিপ ফ্লপ সংখ্যা হলো 4টা। এখানে আমার স্টেপ হয়ে গেল 8টা। তার মানে কি 2 into নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। ওই যে আমি বলছিলাম যে নাম্বার অফ স্টেটস ইজ ইকুয়াল টু 2 into নাম্বার অফ ফ্লিপ ফ্লপ ইউজড। দেখো এখানে ফ্লিপ ফ্লপ 4টা, তাহলে 2 into 4 সমান 8। এখানে 8টা স্টেপ হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, আমাদের নির্ধারিত সময়ের প্রথম ভাগে আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের এই ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা প্লিজ আবার কানেক্ট করে নেবে। হ্যাঁ, আমাদের একটু পরে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ওই জুমের প্রথম দিকের সময়টা পেরিয়ে যাবে।
শুরুতে 4টা ফ্লিপ ফ্লপের অবস্থান ছিল 0 0 0 0। আচ্ছা, আমার বিশ্বাস তোমরা এই সিকোয়েন্স টেবিলটা বুঝতে পারছো যে এখানে আমার স্টেপ হলো 2 ইনটু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, মানে 2 ইনটু 4 সমান 8। তো এখন আমরা এর স্টেট ডায়াগ্রামটা কেমন হয় তা লক্ষ্য করবো। দেখো স্টেট ডায়াগ্রামটা কেমন, আমি এইদিকে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। স্টেট ডায়াগ্রামে আমার ফার্স্ট স্টেপে কি ছিল, ফার্স্ট ক্লক পালসে ছিল 1 0 0 1 0 0। তারপর ছিল কি 1 1 0 0 1 1 0 0। তারপরে ছিল 1 1 1 0 1 1 1 0। হ্যাঁ, এরপরে ছিল 1 1 1 1। এরপরে ছিল 0 3 1। এরপরে ছিল 0 0 1 1। এরপরে ছিল 0 0 1। তারপরে ছিল 0 0 0 0। তাহলে আমি শুরু করলাম এখান থেকে, এখান থেকে আসলাম এখানে, তারপরে আসলাম এই স্টেপে, তারপরে এই স্টেপে, তারপরে এই স্টেপে, তারপরে এই স্টেপে, তারপরে এই স্টেপে, এরপরে এই স্টেপে। এটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। দেখো এখানে আমার স্টেট কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আমি এটাকে এভাবে শো করতে পারি, স্টেট ডায়াগ্রাম অফ জনসন কাউন্টার। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এগুলো যদি বুঝতে পারো তাহলে কাউন্টার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা আমার বিশ্বাস অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, টাইমিং ডায়াগ্রাম বা ওয়েব ফরম। আমরা রিং কাউন্টারেরও ওয়েব ফরমটা গত তারিখে দেখিয়েছি। আজকে আমরা জনসন কাউন্টারের ওয়েব ফরম বা টাইমিং ডায়াগ্রামটা শো করব। লেখাগুলা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে।
সাইটটা আউটপুট Q3, Q2, Q1, Q0। আর আমার ক্লক পালসটা হলো 1 to 8। আটটা ক্লক পালস 1 to 8। এরপরে সাইটটা আউটপুট Q3, Q2, Q1, Q0। এখন দেখো শুরুতেই সাইটটা ছিল 0-তে। হ্যাঁ, ধরো এটা 0, 0, এই 0, 0। এখন তোমরা সিকোয়েন্স টেবিলটার দিকে তাকাও। সিকোয়েন্স টেবিলে Q3টা প্রথম ক্লক পালসে ক্লক ফ্রেশ করার পর কোন অবস্থানে গেল? আফে 1। হ্যাঁ, ছিল 0-তে, 0 থেকে 1-এ গেল। দেখো 0 থেকে এটা 1-এ গেছে, আছে 0-তে, 0 থেকে এটা 1-এ। এই দেখো জিরো থেকে এটা 1-এ গেছে। 1-এ যাওয়ার পরে আমার পরবর্তী ক্লক ফ্রেশ না করা পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে। এরপরে আউটপুট Q2টার অবস্থানটা কি? আউটপুট Q2 ছিল 0-তে, ক্লক ফ্রেশ করার পরও এটার অবস্থান 0। তাহলে এটা এইভাবে থাকবে, এই 0। আউটপুট, সরি এটা এটা না, Q2 এখানে। হ্যাঁ, আউটপুট Q2 এর Q1 এর অবস্থানটা কি? ছিল 0-তে, 0 থেকে এটা 0-তে আছে, এই 0 থেকে 0-তে। তারপরে আউটপুট Q0, এটা ছিল 0-তে, ক্লক ফ্রেশ করার পর এটার অবস্থান 0-তে। আমাকে ওয়েব ফর্মটা অঙ্কন করতে গেলে অবশ্যই সিকোয়েন্স টেবিলের তাদের ক্লক ফ্রেশ করার আগের অবস্থান কি ছিল, ক্লক ফ্রেশ করার পরের অবস্থান কি, এটা লক্ষ্য করতে হবে। তাহলে প্রথমবার আমি ক্লক ফ্রেশ করলাম,
এমন পেলাম অবস্থান। দ্বিতীয়বার যখন আমি ক্লক ফ্রেশ করব, করার পরে Q3 আউটপুট Q3, হ্যাঁ, এটা আগেও ছিল 1 এ, এখনো 1 এ। তাহলে দেখো এই 1 মানে কি আপে 1, হ্যাঁ, এটা এই তৃতীয়বার ক্লক প্রেস করার আগ পর্যন্ত এটা একই লেভেলে থাকবে 1 থেকে 1 এ। কিন্তু আউটপুট Q2 এর অবস্থানটা কি দেখো, ছিল এটা 0 তে। দ্বিতীয়বার ক্লক প্রেস করার আগে এটার অবস্থান ছিল 0 তে। যখন আমি দ্বিতীয়বার ক্লকটা প্রেস করলাম তখন এটা 0 থেকে আপ বা 1 এ চলে গেল। তাহলে এই দেখো এখানে এটা 0 থেকে চলে গেছে 1 এ। 0 থেকে এটা 1 এ গেল। Q1 এর অবস্থানটা কি? Q1 আগেও ছিল 0 তে, এখনো 0 তে। এই 0 তে। তারপরে Q0 এর অবস্থানটা কি? ছিল 0 তে, এখন এটা 0 তে। দ্বিতীয়বার ক্লক প্রেস করা শেষ। এরপরে তৃতীয়বার যখন আমি ক্লকটা প্রেস করব তখন কি হয়? তৃতীয়বার ক্লক প্রেস করলে Q3 আউটপুট Q3 এর অবস্থান বা লেভেলের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, 1 এ ছিল 1 এই থাকবে। তাহলে এটা তৃতীয়বার ক্লক প্রেস করার পরও যে লেভেলে ছিল সেই লেভেলে থাকবে। আর Q2 এর অবস্থানটা কি? যে 1 এ ছিল 1 এ থাকবে, লেভেল চেঞ্জ হবে না এক্ষেত্রে। তারপরে Q1 ছিল 0 তে, এটা লেভেল চেঞ্জ হচ্ছে। 0 থেকে এটা চলে আসবে 1 এ। তাহলে Q1 এটা এই এখানে 1 এ চলে আসবে। পরবর্তী ক্লক ফ্রেশ না করা পর্যন্ত এটা ওই অবস্থানে থাকবে। আর Q0 টা, হ্যাঁ, Q0 ছিল 0 তে, এখনো থাকবে 0 তে। চতুর্থবার যখন আমি ক্লক প্রেস করব তখন কেমন হয় দেখো। চতুর্থবার যখন আমি ক্লকটা প্রেস করব Q3 এর অবস্থানটা কেমন হয়? Q3 ছিল 1 এ, চতুর্থবার ক্লক প্রেস করার পরও তার লেভেলের কোনো পরিবর্তন ঘটবে না, 1 এ থাকবে। 1 এ আছে। আউটপুট Q2 একই লেভেলে থাকবে, 1 এ ছিল 1 এ থাকবে। 1 এ ছিল থাকবে এটা 1 এ। আউটপুট Q1 কি হবে? 1 এ ছিল 1 এ থাকবে। আউটপুট Q0 এটার কি হবে দেখো। আউটপুট Q0 ছিল এটা 0 তে, এখন ক্লক প্রেস করার পর এটা আপে যাবে, 1 এ যাবে। চতুর্থবার ক্লক প্রেস করার কার্যক্রম শেষ। পঞ্চমবারে ক্লক প্রেস করলে কি হয় দেখো। পঞ্চমবার যখন আমি ক্লকটা প্রেস করব আউটপুট Q3 ছিল 1 এ, চলে যাবে 0 তে। লেভেলের পরিবর্তন ঘটবে এক্ষেত্রে 1 থেকে 0। হ্যাঁ, 1 থেকে এটা হয়ে যাবে 0 তে।
তারপরে Q2 লেভেলে কোনো পরিবর্তন ঘটবে না, 1 এ ছিল 1 এ থাকবে। তারপরে Q1 1 এ ছিল 1 এ থাকবে। তারপরে Q0 এটা 1 এ ছিল 1 এ থাকবে। এরপরে ষষ্ঠবার যখন আমি ক্লকটা ফ্রেশ করব, তখন আউটপুট Q3 এর লেভেল কেমন হবে দেখো, ছিল 0 তে, এটা 0 তেই থাকবে। এই 0 তে ছিল 0 তেই থাকবে। তারপরে Q2 ছিল 1 এ, চলে আসবে 0 তে, ফ্রম 1 টু 0। তারপরে Q1 ছিল 1 এ, 1 এ থাকবে। তারপরে Q0 ছিল 1 এ, 1 এ থাকবে। ষষ্ঠবার ক্লক ফ্রেশ করার কার্যক্রম শেষ। এরপরে সপ্তমবার ক্লক ফ্রেশ করলে আউটপুট Q3 এর অবস্থানটা কেমন হয় তোমরা দেখো, যে ছিল এটা 0 তে, লেভেল একই থাকবে, 0 তেই থাকবে। এই পরবর্তী ক্লক ফ্রেশ না করা পর্যন্ত। তারপরে Q2 এর অবস্থান কি, 0 তে ছিল, 0 তেই থাকবে। তারপর Q1 এর অবস্থানটা কি, Q1 ছিল 1 এ, এখন সপ্তম স্টেপে এটা হচ্ছে কি 0, ফ্রম 1 টু 0। হ্যাঁ, এই ফ্রম 1 টু 0। তারপর Q0 এর অবস্থানটা কি, 1 এ ছিল, 1 এ থাকবে। আচ্ছা, এরপরে অষ্টমবার যখন আমি ক্লকটা ফ্রেশ করব, তখন আউটপুট Q3 এর অবস্থান আগে যেমন ছিল একই লেভেলে থাকবে, 0 তে ছিল, 0 তেই থাকবে। 0 তে ছিল, এটা 0 তে থাকবে। তারপরে আউটপুট Q2 এর অবস্থান 0 তে ছিল, 0 তেই থাকবে। এরপরে Q1 এর অবস্থাটা কি, Q1 ও 0 তে ছিল, 0 তেই থাকবে। আর Q0 এর অবস্থানটা কি, 1 এ ছিল, 0 তে নেমে আসবে, ফ্রম 1 টু 0। তাহলে আমাদের ক্লক ফ্রেশ করার প্রেক্ষিতে ওয়েব ফর্মটা কেমন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এখানে তোমরা খেয়াল করো, এই যে এখানে পরিবর্তনটা করছে কৌণিক ভাবে বা ডায়াগোনালি পরিবর্তনটা করছে। দেখো, এই যে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, ডায়াগোনালি। এরপর আবার এখানে যে পরিবর্তনটা করছে, এখানেও তোমরা দেখবা যে কিভাবে, এই যে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপর এখানে। হ্যাঁ, এইভাবে ডায়াগোনালি যেখানে আমরা পরিবর্তনটা লক্ষ্য করি। তার মানে আমাদের ক্লক ফ্রেশ করার আগে অবস্থানটা কি, ক্লক ফ্রেশ করার পরে অবস্থানটা কি,
এটা ওই ওয়েভ ফর্ম বা টাইমিং ডায়াগ্রাম থেকে আমরা লক্ষ্য করতে পারি। তোমাদের এই পর্যন্ত আমি যে আলোচনাটুকু করেছি, তোমাদের কারো কোথাও কোনো প্রশ্ন আছে? ফয়েজ, জি স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, আর অন্যান্যরাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে তোমরা বলতে পারো। এগুলা যদি বুঝে নাও তাহলে এগুলা নিয়ে পরবর্তীতে আর খুব বেশি সময় দিতে হবে না, তোমাদের পরীক্ষার জন্য এগুলো হেল্পফুল হবে। তাহলে আজকে তোমরা কি কি শিখলে? আজকে তোমরা জনসন কাউন্টারের আরো দুটো নাম কি কি, জনসন কাউন্টারে কোন ফ্লিপ ফ্লপ ব্যবহার করি, ফ্লিপ ফ্লপ গুলোর ব্যবহার করতে গিয়ে এমএসবিটা কোথায়, এলএসবিটা কোথায়, তারপরে জনসন ফ্লিপ ফ্লপের সাথে জনসন কাউন্টারের সাথে রিং কাউন্টারের তফাৎটা কোন জায়গায়, এরপরে জনসন কাউন্টারের সার্কিট, স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স টেবিল, ওয়েভ ফর্ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের হাতে সময় আর কতক্ষণ আছে? আমি ক্লাস একটু কন্টিনিউ করলে তোমাদের কি অসুবিধা হবে? না স্যার। থ্যাংক ইউ। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এখন আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, একদম যেটা সামারাইজ। হ্যাঁ, সেটা হলো কি, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, যে এখানে তিনটা ফর্মুলা আমরা খুঁজে পাই। এই তিনটা ফর্মুলা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে যে কাউন্টার সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা চলে আসছে। এখানে শুরুতে আমরা যে জনসন কাউন্টার বা টুইস্টেড রিং কাউন্টার সম্পর্কে লক্ষ্য করব, যে 4 বিট টুইস্টেড রিং কাউন্টারে নাম্বার অফ স্টেট সমান কি হবে? নাম্বার অফ স্টেট সমান হবে 2n। n মানে কি? নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। 2 ইন্টু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ মানে 2n। আচ্ছা, আমি ওয়েব ফর্মটা মুছে ফেলতেছি পরবর্তীটা বোঝানোর জন্য। তাহলে ইস স্টেট ফ্রিকোয়েন্সি সমান আমরা কি লিখতে পারি? ইফ স্টেট ফ্রিকোয়েন্সি সমান লিখতে পারি টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই নাম্বার অফ স্টেটস। মানে 2n, এটা আমি লিখতে পারি সমান, এটাকে লিখতে পারি টোটাল ফ্রিকোয়েন্সিকে যদি আমি f লিখি, f বাই 2n। f মানে হলো টোটাল ফ্রিকোয়েন্সি। আর এখন আমি যদি রিং কাউন্টারের কথা চিন্তা করি তাহলে কি হয় দেখো, ইন 4 বিট রিং কাউন্টার নাম্বার অফ স্টেট সমান কি হবে? নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। আবার বলছি, ইন 4 বিট রিং কাউন্টার নাম্বার অফ স্টেট সমান হবে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। নাম্বার অফ ফ্লিপ ফ্লপস মানে n। হ্যাঁ, সেক্ষেত্রে ইস স্টেট ফ্রিকোয়েন্সি কি হবে ইন রিং কাউন্টার? f বাই n। এখানে যেমন হয়েছে f বাই 2n, এখানে রিং কাউন্টারের ক্ষেত্রে হবে f বাই শুধু n। এটা হলো টুইস্টেড রিং কাউন্টারের কথা, এটা হলো শুধু রিং কাউন্টারের কথা। এখন আমরা
আর একটা কাউন্টার নিয়ে কথা বলবো। ইন অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে কি হয় সেটাও তোমরা একটু খেয়াল করো। আমি এখানে এখন কম্পারেটিভ আলোচনাটা করতেছি। ইন অ্যাসিনক্রোনাস কাউন্টার টোটাল স্টেট সমান কি হবে? বেস টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। হ্যাঁ, তো বেস কত? 2, তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। হ্যাঁ, 2 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্লিপ ফ্লপস মানে যদি হয় n, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। তাহলে ইচ স্টেট ফ্রিকোয়েন্সি কি হবে? এটা আমি বলতেছি অ্যাসিনক্রোনাস কাউন্টারের কথা, এটা হলো রিং কাউন্টারের কথা, আর এটা হলো টু স্টেট কাউন্টারের কথা, টু স্টেট রিং কাউন্টারের কথা। তাহলে স্টেট এটা হলো অ্যাসিনক্রোনাস। এখানে আমি লিখতে পারি ফ্রিকোয়েন্সি মানে f বাই 2 টু দি পাওয়ার n। আমি এখানে একটু লিখে দিচ্ছি, ইন টু স্টেট রিং কাউন্টার, আর এটা হলো ইন রিং কাউন্টার। আর এটা হলো ইন অ্যাসিনক্রোনাস কাউন্টার। এই তিনটা পয়েন্ট তোমাদের মেমোরিতে রাখতে হবে। রিং কাউন্টারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি কত হয়, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কত হয়, আর টু স্টেট রিং কাউন্টারের ক্ষেত্রে কত হয়। দেখো টু স্টেট রিং কাউন্টারের পাচ্ছি কত, এই যে এটা, হ্যাঁ, f/2n, এখানে পাচ্ছি f/n, আর এখানে পাচ্ছি f/2 টু দি পাওয়ার n। গত তারিখে আমি রিং কাউন্টার সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসরুমে রিং কাউন্টারের রেজাল্টটা কিভাবে আসে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদেরকে আমি এটা দেখিয়েছি। আজকেও আমি টুইস্টেড রিং কাউন্টার এর কার্যক্রমে প্র্যাকটিক্যাল ক্লাসরুমে কানেকশনটা দেওয়ার পরে আমরা আউটপুটটা কিভাবে লক্ষ্য করব সেই সম্পর্কিত একটা ভিডিও ক্লিপ তোমাদের সামনে শো করতে চাচ্ছি। তোমাদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছে। আমি ভিডিও ক্লিপটা তোমাদেরকে এখন দেখাবো। তোমরা দেখতে অসুবিধা হচ্ছে শেয়ারে? না স্যার, দেখা যায় স্যার। দেখো
above the clockwise. Corrected directly as period. In this case, what should be done? PP should be applied as an input for IC 7404 and output of IC 7404 that is inverted PP should be applied to the same. Connections that is VCC and ground of IC 7404. This all the connections are done. Now we will see how it works with the filtering counter. So see the pattern of the code. The pattern is you find that this pattern is repeating itself after 8 counts. এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো This pattern ক্লক পালসের পর সেন্সটা কিভাবে আসছে। how we can implement it. The difference between the counter and the counter is the counter is 1 and counter. The counter is not 2 and counter. As the number of clocks are both inside the IC, the pattern has repeated itself after 8 clocks. তোমরা ভিডিও ক্লিপটা কি দেখতে কোনো অসুবিধা হয়েছে কারো? না স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে ভিডিও ক্লিপটাতে প্র্যাকটিক্যাল ক্লাসরুমে আউটপুটটা কিভাবে আসে সেটাই দেখানো হয়েছে। আমার বিশ্বাস আজকের এই আলোচনায় অর্থাৎ জনসন কাউন্টার সম্পর্কে আমরা যে আলোচনাটুকু করেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সর্বশেষ আমরা প্র্যাকটিক্যাল ক্লাসরুমের একটা আবহাওয়া এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমাদের এই সম্পর্কিত কারো কিছু জিজ্ঞাসা থাকলে, কারো কিছু জানার থাকলে তোমরা আমাকে এখন বলতে পারো। আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি এই সম্পর্কিত তোমাদের কারো কোথাও কোনো ডাউট আছে থাকলে আমাকে বলো। মুনতাহা, কি অবস্থা, বোঝা যায়? আচ্ছা, কোথাও কোনো ডাউট আছে বুঝতে গিয়ে? তাহলে আমরা কাউন্টার সম্পর্কে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। এরপরও তোমরা পড়তে গিয়ে যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, হ্যাঁ, ডাউট থাকে, তাহলে একদম অনায়াসে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, স্যার এখানে বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দিব। তোমাদের কাজ হবে যে আজকে যারা তোমরা ক্লাস করেছো, ক্লাসের পরেও আমি এই ক্লাসটা, হ্যাঁ, তোমাদের কলেজের পেজে আপলোড করে দিব। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি অতীতের গুলো আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। আর যারা কোনো অনিবার্য কারণে ক্লাস করতে পারে নাই তাদের প্রতি আমার আহ্বান জানাবো যে তোমরা যে আপলোড করা ভিডিওগুলা থেকে এগুলা তোমরা দেখে নেবে, বুঝে নেবে। তোমাদের জন্যই, তোমাদের বুঝার স্বার্থে আমার এই প্রয়াসটা আমি চালিয়ে যাচ্ছি। তোমরা যারা আজকে ক্লাস করেছো, হ্যাঁ, তোমাদের এই আইসিটির ক্লাসে উপস্থিত হয়েছ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আইসিটির পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থতা কামনায় সবাইকে ধন্যবাদ।